আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে মাস্টার শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি সাবজেক্টটি তোমাদের পড়াবো। তো আমি সেকেন্ড অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হলো বাংলাদেশের গ্রামীণ খাতের প্রধান অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের গ্রামীণ খাতের প্রধান অর্থনৈতিক কার্যাবলী। একটা টপিক। 2 নম্বর টপিক হচ্ছে কৃষি প্রবৃদ্ধি জাতীয় প্রবৃদ্ধির মূল শক্তি। কৃষি প্রবৃদ্ধি জাতীয় প্রবৃদ্ধির মূল শক্তি। এই দুইটি টপিক আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় ছাত্ররা, চলো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আজকে আমি যে প্রথম টপিকটি পড়াবো সেটি হচ্ছে বাংলাদেশের গ্রামীণ খাতের প্রধান অর্থনৈতিক কার্যাবলী। বাংলাদেশের পল্লী অঞ্চলের অর্থনীতি যেসব খাতের উপর নির্ভর করে, পল্লী অঞ্চলে যেসব অর্থনীতি আর কি যেসব খাতের উপর নির্ভর করে সেগুলোই হচ্ছে মূলত পল্লী অঞ্চলের খাত। হ্যাঁ, পল্লীর অর্থনৈতিক উন্নয়নের খাত। তো এই খাতগুলো কি কি? এইগুলো হচ্ছে কৃষি, মৎস্য, বনজ, তারপরে হচ্ছে শাকসবজি, হ্যাঁ, তারপরে প্রাণীজ, এরপরে আছে তোমার এইসব আর কি। তোমার ক্ষুদ্র কুটির শিল্প। তাহলে কয়টা পেলাম? গ্রামীণ যে খাত, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে যে সমস্ত খাত অবদান রাখে সেগুলো কি কি? তোমার কৃষি, হ্যাঁ, তারপরে হচ্ছে মৎস্য, শস্য শস্য ও শাকসবজি, প্রাণী, তারপরে তোমার ক্ষুদ্র ও কুটির শিল্প। মূলত গ্রামীণ অর্থনীতিতে এই সমস্ত খাতগুলো হচ্ছে তোমার অবদান রাখে। ঠিক আছে? তো কৃষি, মৎস্য, শস্য ও শাকসবজি, প্রাণীজ সম্পদ, আর এটা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প। এইগুলোই মূলত গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের খাত। হ্যাঁ, এগুলো গ্রামীণ অর্থনীতির প্রধান প্রধান খাত। এই খাতগুলো কি কি অর্থনৈতিক কার্যাবলী করে সেগুলো আমরা দেখব। প্রথমত হচ্ছে দারিদ্র বিমোচন করে। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে এই যে গ্রামীণ যে খাতগুলো দেখলাম, এই খাতগুলো যথেষ্ট অর্থনৈতিকভাবে যথেষ্ট ভূমিকা পালন করে। কিভাবে ভূমিকা পালন করে? দেখো, বাংলাদেশে গ্রামে হচ্ছে বেশিরভাগ মানুষ বসবাস করে। সেখানে তোমার গ্রামের মানুষ তোমার 53.1% হলো দারিদ্র। হ্যাঁ, আর
একেবারে দারিদ্র সীমার নিচে, দারিদ্র সীমার নিচে, দারিদ্র সীমা নিচে অবস্থান করে তোমার হচ্ছে 37.4% মানুষ। তাহলে চরম দারিদ্র সীমার নিচে, হ্যাঁ, চরম দারিদ্র সীমার নিচে গ্রামের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে হচ্ছে 53.1%, আর চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে কত পার্সেন্ট লোক? 37.4% লোক। ঠিক আছে। এবং আরেকটা যদি চিত্র দেখো শহরের মানুষ, সেক্ষেত্রে শহরের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে হচ্ছে 35.6%, এবং চরম দারিদ্র সীমার নিচে বসবাস করে, চরম দারিদ্র সীমার নিচে বসবাস করে, চরম দারিদ্র সীমার নিচে কত পার্সেন্ট লোক বসবাস করে শহরে? 19.1%। এই হচ্ছে রেঞ্জ। যে তাহলে বোঝা যাচ্ছে যে গ্রামে দারিদ্র সীমার নিচে বেশি মানুষ বসবাস করছে। গ্রামের মানুষ অনেক বেশি গরিব, তারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই দারিদ্র নিরসনের জন্য গ্রামীণ যে খাতগুলো আমি দেখালাম, এই খাতগুলো তোমার ভূমিকা পালন করছে বিভিন্নভাবে। হ্যাঁ, এই দারিদ্র সীমাটাকে তারা কমিয়ে আনার চেষ্টা করছে। এই গেল দারিদ্র, এভাবে গ্রামীণ খাত দারিদ্র বিমোচন করে যাচ্ছে। এরপর 2 নম্বরটা দেখো, বাংলাদেশের গ্রামীণ খাতের প্রধান কার্যাবলী। গ্রামীণ যে খাত রয়েছে, এই খাতগুলোর কি কি প্রধান অর্থনৈতিক কার্যাবলী করছে, এগুলো আমরা দেখছি। দারিদ্র সীমা, দারিদ্র বিমোচন। 2 নম্বর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়নের জন্য মানব সম্পদের উন্নয়নের জন্য এই গ্রামীণ খাত ভূমিকা পালন করছে। কিভাবে ভূমিকা পালন করছে? মানব সম্পদের উন্নয়ন ব্যতীত কখনোই হচ্ছে উন্নয়ন সম্ভব না। মানুষকে যদি সম্পদে পরিণত করা যায়, তখনই কেবলমাত্র তারা হচ্ছে অর্থনীতিতে অবদান রাখে। আর তা না হলে কি হয়? সেই মানুষ আমাদের জন্য বোঝা স্বরূপ হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো মানব সম্পদের উন্নয়ন ঘটাতে হলে কি করা দরকার বলো তো? শিক্ষা দান করতে হবে, শিক্ষিত করতে হবে জনগণকে, এবং তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, তাই না? স্বাস্থ্যের উন্নতি ঘটাতে হবে। তাহলে কি বুঝলে? যে মানব সম্পদের উন্নয়ন যদি করতে হয়, মানব সম্পদের উন্নয়ন করতে হলে তো অবশ্যই মানুষকে শিক্ষিত জনগোষ্ঠী রূপে পরিণত করতে হবে। আরেকটা হচ্ছে তাদের সুস্বাস্থ্যর অবশ্যই দরকার। তো এইভাবেই গ্রামীণ খাত মানব সম্পদ উন্নয়নে ভূমিকা পালন করে যাচ্ছে। ঠিক আছে। 3 নম্বরটা আসো, বাংলাদেশের গ্রামীণ খাতের আরেকটি কার্যাবলীর মধ্যে রয়েছে কর্মসংস্থান। আচ্ছা, এখন দেখো তাদের প্রধান অর্থনৈতিক কার্যাবলী, এই খাতসমূহ গ্রামীণ খাতের প্রধান অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী কি? কর্মসংস্থান। কর্মসংস্থান ছাড়া কিন্তু মানুষ দারিদ্র হতে দারিদ্র তার থেকে দারিদ্র, মানে চরম দারিদ্র সীমার নিচে পৌঁছে যায়। কেন?
তাদের যদি কাজ না থাকে, তারা যদি কাজই না করতে পারে, তাহলে তারা কিভাবে টাকা উপার্জন করবে, তাই না? তো এই জন্য গ্রামীণ খাত, গ্রামীণ যে বিভিন্ন খাত সমূহ রয়েছে, তারা কি কর্ম করছে? কর্মসংস্থান সৃষ্টি করছে। হ্যাঁ, তাদের কার্যাবলীর মাধ্যমে তারা কর্মসংস্থান সৃষ্টি করছে। ফলে যে বেকার যে লোকগুলো রয়েছে, অর্থাৎ ছদ্মবেশীয় বেকার লোক গ্রামে রয়েছে, তারা কি করছে? একটা সময় পরে একটা সিজনে কাজ থাকতেছে, বাকি সিজনে তারা কর্মহীন হয়ে পড়ছে। এদেরকেই তো ছদ্ম বেকারত্ব বলে, তাই না? তো এই ছদ্ম বেকারদের প্লাস হচ্ছে যাদের কাজ নাই, তাদেরকে কর্মসংস্থান করছে গ্রামীণ এই খাতসমূহ। তো এটি একটি গুরুত্বপূর্ণ কাজ গ্রামীণ খাতের। হ্যাঁ, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কার্যাবলী। 4 নম্বর পয়েন্টটা দেখো, অবকাঠামোগত উন্নয়ন। 4 নম্বর কার্যাবলী অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়ন। তো সুপ্রিয় ছাত্ররা, দেখো, অবকাঠামোগত উন্নয়ন পল্লী উন্নয়ন কর্মসূচির সফল যদি করতে হয়, পল্লী উন্নয়ন যে কার্যাবলী রয়েছে, যে খাত রয়েছে, যে সমস্ত কার্যক্রম রয়েছে, এগুলোর যদি সফল বাস্তবায়ন করতে হয়, তাহলে কিন্তু এই অবকাঠামোগত উন্নয়নের বিকল্প হতেই পারে না। অবকাঠামো যদি একটি দেশের অবকাঠামো বা গ্রামের অবকাঠামোগত যদি সেই কাঠামোই যদি ঠিক মতো না থাকে, তাহলে কিন্তু অবশ্যই কি হবে না, অবশ্যই সেই অর্থনীতির কখনোই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রথমে জোর দিতে হবে অবকাঠামোর উন্নয়নের দিকে। তো অবকাঠামো, একটি গ্রামের অবকাঠামো যদি বলি, তাহলে সেগুলো কি? সেগুলো অবশ্যই রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, তাই না? তারপরে হচ্ছে আরো আদার্স অনেক কিছুই আছে। অবকাঠামোগত উন্নয়নটা সবার আগে করতে হবে। পল্লী উন্নয়ন কর্মসূচি যদি সফল করতে হয়, তাহলে অবকাঠামোগত উন্নয়ন সবার আগে করতে হবে। 5 নম্বর যে কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলী, সেটি হচ্ছে গ্রামীণ সম্পদের পূর্ণ ব্যবহার। গ্রামীণ সম্পদের পূর্ণ ব্যবহার। আচ্ছা, সবার আগে তোমরা একটা কথা বলো যে হচ্ছে গ্রামীণ সম্পদের পূর্ণ ব্যবহার। এটা তো গেল হচ্ছে অর্থনৈতিক যে কার্যাবলী সেখানকার একটা ব্যাপার, কিন্তু যদি একটি দেশের সম্পদের পূর্ণ ব্যবহার যদি না করা হয়, তাহলে দেশটি কি এগিয়ে যেতে পারবে? কখনোই কিন্তু সম্ভব নয়। যেটুকু সম্পদই রয়েছে, সেটা যদি হচ্ছে পূর্ণ ব্যবহার করা হয়, প্রপারলি ইউটিলাইজ হয়, তাহলে কিন্তু অবশ্যই সে দেশটি এগিয়ে যাবে। তো সেরকম হচ্ছে, যদি পল্লী অঞ্চলের উন্নয়ন করতে হয়, গ্রামীণ সম্পদের পূর্ণ ব্যবহার অবশ্যই করতে হবে। তো এখন গ্রামীণ সম্পদের পূর্ণ ব্যবহার বলতে কি বুঝি? গ্রামীণ সম্পদ কোনগুলো? প্রাকৃতিক সম্পদ রয়েছে, তারপরে মানব সম্পদ রয়েছে, তাই না? আচ্ছা, গ্রামীণ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ ও জনসম্পদ বা মানব সম্পদ। এখন যদি গ্রামীণ সম্পদের পূর্ণ ব্যবহার হয়, তাহলেই কেবলমাত্র অর্থনৈতিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এখন দেখো, প্রাকৃতিক সম্পদ যে সম্পদের যদি পূর্ণ ব্যবহার হয়, মানব সম্পদ যেটা আছে তাদের যদি পূর্ণ ব্যবহার হয়, দেন কিন্তু এই গ্রামীণ হচ্ছে যে তোমার
খাতের যে প্রধান অর্থনৈতিক যে কার্যাবলী রয়েছে সেটা কিন্তু সফলভাবে সম্পন্ন হবে। আচ্ছা, তো দেখো, গ্রামীণ সম্পদের পূর্ণ ব্যবহার হলেই কেবলমাত্র অর্থনীতি এগিয়ে যাবে। 6 নম্বর যেটা তোমার গ্রামীণ খাতের প্রধান অর্থনৈতিক কার্যাবলীর যে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নের মধ্যে রয়েছে, দেখো, পল্লী অঞ্চলের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? পল্লী অঞ্চলের দিকে তাকালে আমরা দেখতে পাই সেখানে হচ্ছে মহিলারা, যারা নারীরা রয়েছে, তারা কিন্তু নির্যাতিতা, অবহেলিত। হ্যাঁ, তাদের যে মতামত রয়েছে, নিজস্ব একটা মতামত, তারা যে অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেই বিষয়গুলো হচ্ছে তারা সহজে নিজেরাও বুঝতে পারে না, বা তাদের যারা আছেন তারা হচ্ছে এটা বুঝতে দেন না। হ্যাঁ, তো যেহেতু নির্যাতিত, অবহেলিত এই অর্ধেক জনগোষ্ঠী, এদেরকে অর্থনীতির বাইরে রেখে, অর্থনৈতিক কার্যাবলীর বাইরে রেখে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এই জন্য প্রথমে দরকার উইমেন্স এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, এই নারীর ক্ষমতায়নটা সবার আগে দরকার। নারী যদি বুঝতে পারেন যে হ্যাঁ, আমি পরিবার ডিসিশন মেকার, বা আমি কিছু করতে পারি, অর্থনীতিতে অবদান রাখতে পারি, তাহলে কিন্তু দেশ এগিয়ে যাবে। প্রথমত হচ্ছে আমাদের পল্লী অঞ্চল এগিয়ে যাবে, তারপর হচ্ছে আমাদের দেশ এগিয়ে যাবে। ঠিক আছে, তো এই নারীর ক্ষমতায়নটা খুব বেশি জরুরি একটা বিষয়। 7 নম্বর যেটা, সেটি হচ্ছে গ্রামীণ মূলধন গঠন। গ্রামীণ মূলধন গঠন। গ্রামীণ মূলধন, হ্যাঁ, মূলধন গঠন। ব্যাংক বীমা, গ্রামে কি হয়, ব্যাংক, তারপরে বীমা কোম্পানি, এগুলো কিন্তু অভাব রয়েছে। হ্যাঁ, তো কি হচ্ছে, গ্রামের মানুষের যতটুকু হচ্ছে কৃষিকাজ করে বা চাষাবাস করে যতটুকু পরিমাণে তারা ক্ষুদ্র সঞ্চয় করে, সেটা কিন্তু তারা ব্যাংকে রাখতে পারছে না, বীমা কোম্পানিতে রাখতে পারছে না। এর ফলে যতটুকু ইনকাম তারা খরচ করে ফেলছে, তাদের সঞ্চয়টা, ক্ষুদ্র সঞ্চয়টা সম্ভব হচ্ছে না। তারা হচ্ছে তাদের এই ব্যাংক এবং বীমা কোম্পানির অভাবে পল্লী অঞ্চলে অনেক বেশি সমস্যা এগুলো আর কি। তো সেই ক্ষেত্রে তাদের মূলধন গঠন অনেক বেশি বাধাগ্রস্ত হচ্ছে। শুধুমাত্র এই গ্রামে ব্যাংক না থাকাতে, বীমা কোম্পানি এসব না থাকাতে, তাদের হাতে যতটুকু সঞ্চয় সেটুকু তারা খরচ করে ফেলে। এই কারণে তার প্রভাব গিয়ে পড়ে মূলধন গঠনে। মূলধন গঠন করা তাদের পক্ষে সম্ভব হয় না। মূলধন যদি গঠন না হয়, তারা কিন্তু পরবর্তীতে বড় বড় কাজগুলো বা কৃষির উন্নয়ন বা অর্থনৈতিক কার্যাবলী এগুলো করতে কিন্তু পারবে না, তাই না? তো এই গ্রামীণ মূলধন গঠন বাধাগ্রস্ত হচ্ছে এই সমস্যার কারণে। এখন আসো 8 নম্বর যে কার্যাবলী, 8 নম্বর কার্যাবলী কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়ন। কৃষি উৎপাদনে পরিকল্পনা সবার আগে দরকার। আগে কৃষি উৎপাদন করতে গেলে কোন প্যাটার্নে আমি উৎপাদন করব, কোন জমিতে উৎপাদন করব, কোন জমিতে কতটুকু উর্বর, কোন জমি কোন ফসল উৎপাদনের জন্য উপযুক্ত, কোন জমিতে কোন ফসলটা ভালো উৎপাদিত হয়, এই যে বিষয়গুলো, এগুলোর জন্য একটা সুষ্ঠু পরিকল্পনা ও তার বাস্তবায়ন খুব বেশি জরুরি। এই জন্য তোমার কৃষি উৎপাদনে
পরিকল্পনা প্রণয়ন করতে পারলেই কেবলমাত্র কৃষি খাতের যে প্রধান অর্থনৈতিক কার্যাবলী রয়েছে সেগুলো হচ্ছে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব। 9 নম্বর যেটা, সেটি হলো পণ্যের বিশেষায়ন ও বহুদাকরণ। পণ্যের বিশেষায়ন ও বহুদাকরণ। পণ্যের বিশেষায়ন ও বহুদাকরণ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্রামীণ খাতের একটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, তো তোমার প্রধান অর্থনৈতিক যে পল্লী অঞ্চলের যে প্রধান অর্থনৈতিক কার্যাবলী তার একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে পণ্যের বিশেষায়ন ও বহুদাকরণ করা। আচ্ছা, পণ্যের বিশেষায়ন আর বহুদাকরণ যদি না থাকে তাহলে একই জমিতে, এক খণ্ড জমিতে কি হবে, একটা সিজনে একটা ফসলই উৎপাদিত হবে এবং এই একটা ফসল নিয়ে সারা বছর ওই একটা ফসল উৎপাদন করে জমিটা পতিত পড়ে থাকবে। বাট যদি পণ্যের বিশেষায়ন ও বহুদাকরণ করা হয় তাহলে কিন্তু ওই একই জমিতে বছরে অনেক ধরনের ফসল বা সবজি বা বিভিন্ন ধরনের চাষবাস করা সম্ভব হয়। এতে কিন্তু জাতীয় অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখা সম্ভব হয়, পণ্যের বিশেষায়ন যদি হয় এবং বহুদাকরণ যদি হয়। লাস্টের যে পয়েন্টটা রয়েছে, তথ্যের প্রবাহ। তথ্যের প্রবাহ তো প্রিয় ছাত্ররা দেখো, তথ্যের প্রবাহ যদি না থাকে, তথ্য যদি ঠিক মতো কৃষকের কাছে গিয়ে না পৌঁছায় তাহলে তারা কৃষিক্ষেত্রে কিন্তু সেই গুরুত্বপূর্ণভাবে অবদান রাখতে পারবে না। কারণ কি, যে তাদের তথ্য কৃষিকাজ করতে গেলে তাদের অবশ্যই বিভিন্ন ধরনের তথ্য তাদের কাছে থাকতে হবে। যেমন তোমার কৃষি উৎপাদন করতে গেলে তোমার গুণগত মানটা বিচার করতে হবে। কৃষির যে বীজ রয়েছে এগুলো তোমার ভালো মানের বীজ কিনা, তারপরে যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো আধুনিক কিনা, তারপরে তোমার এটা কোন সিস্টেমে আমরা কৃষি উৎপাদন করছি এটা একটা বিষয়। তারপর এই যে সমস্ত তথ্য, তারপরে এটা যে শুধু চাষবাস করলেই হবে না, ফসল ফলালেই হবে না, এটা আমি যখন বিপণন করব অর্থাৎ বাজারজাত করব তখন এই পণ্যের উৎপাদক কোন বাজারে দামটা ভালো পাওয়া যাবে, বা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই তথ্য প্রবাহটা কৃষকের কাছে ঠিক মতো পৌঁছে দেওয়ার জন্য কি করতে হবে, রেডিওতে, তারপরে টেলিভিশনে কৃষি বিষয়ক যেসব অনুষ্ঠান রয়েছে সেগুলো বেশি করতে হবে, পোস্টার, ব্যানার এগুলো, তারপরে এগুলোর মাধ্যমে তথ্য প্রবাহটা যেন কৃষকের কাছে দোরগোড়ায় পৌঁছে যায় এটার ব্যবস্থা রাখতে হবে। যখন এই বিষয়গুলো করা হবে তখনই কি হবে, কৃষক কৃষি সম্পর্কে সঠিক তথ্যটা পাবে এবং সেটা দিয়ে এবং কৃষি সম্প্রসারণ যে কার্যক্রম রয়েছে, কৃষি সম্প্রসারণ কেন্দ্র রয়েছে, সেখান থেকে কৃষক সব তথ্য পেতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলো যদি কৃষকদেরকে অ্যাসুরেন্স করা যায় তাহলে কিন্তু কৃষক অনেকভাবে উপকৃত হবে এবং সেটা অর্থনৈতিক কার্যাবলীতে যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক কার্যাবলী সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল তোমার বাংলাদেশে গ্রামীণ খাতের প্রধান অর্থনৈতিক কার্যাবলী। এই 10টি পয়েন্টের মাধ্যমে গ্রামীণ খাতের অর্থনৈতিক কার্যাবলীগুলো দেখানো হলো আর কি। তো আমি এখন আলোচনা করব 2 নম্বর টপিকটা শুরু করব। তো প্রিয় ছাত্ররা দেখো, 2 নম্বর টপিক যেটা সেটি হলো কৃষি প্রবৃদ্ধি জাতীয় প্রবৃদ্ধির মূল শক্তি।
কৃষির প্রবৃদ্ধি, কৃষির প্রবৃদ্ধি জাতীয় প্রবৃদ্ধির মূল শক্তি। আচ্ছা, এই বিষয়টা তোমরা কি এড়াতে পারবে? এড়াতে পারবে না কিন্তু, কারণ হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ। আমাদের কৃষি হচ্ছে এখনো জাতীয় অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান কৃষি রেখে যাচ্ছে। তো কৃষি প্রবৃদ্ধি ব্যতীত কিন্তু জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয়। এই কারণে বলছি যে কৃষি প্রবৃদ্ধি জাতীয় প্রবৃদ্ধির মূল শক্তি। এটা কিভাবে, এটা আমরা দেখব। প্রথমত হচ্ছে তোমার কিভাবে যে খাদ্য নিরাপত্তা। আচ্ছা, খাদ্য নিরাপত্তা বিষয়টি যদি লক্ষ্য করো তাহলে দেখো যে আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীর জন্য খাদ্য পণ্য আমদানি করতে করতে কিন্তু আমাদের যে হচ্ছে বৈদেশিক মুদ্রা সেটা কিন্তু শেষ হয়ে যাবে। যদি কৃষির আধুনিকায়ন হয়, কৃষির উৎপাদন বৃদ্ধি পায়, তাহলে এই কৃষি থেকে খাদ্যের নিরাপত্তা যদি আমরা পেয়ে যাই, এক্ষেত্রে কি হবে, এই খাদ্য নিরাপত্তা যদি পাওয়া যায়, হ্যাঁ, কৃষি যদি সুন্দর মতো হচ্ছে উৎপাদন করে এই খাদ্যের সরবরাহটা করে, তাহলে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা সেভিংস হয় এবং এইটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারি। তাহলে খাদ্য নিরাপত্তা কে দিয়ে থাকে? কৃষি, তাই না? এই কারণেই তো হচ্ছে কি জাতীয় প্রবৃদ্ধিতে কৃষি অবদান রাখে, এটা মূল শক্তি। 2 নম্বর দেখো, 2 নম্বরটা হচ্ছে জাতীয় আয়। আমাদের জাতীয় আয়ের সিংহভাগ আসে কিন্তু কৃষি থেকে। কৃষি পণ্য হচ্ছে উৎপাদনের মাধ্যমে এবং এটা বিক্রয়ের মাধ্যমে জাতীয় যে আয় ন্যাশনাল ইনকাম, সেই ইনকামে একটা বড় অংশ অবদান রাখে কৃষি। 3 নম্বর হচ্ছে কাঁচামাল, শিল্পের কাঁচামালের যোগান। শিল্পের কাঁচামালের যোগান। কৃষি কিন্তু শিল্পের কাঁচামালের যোগান দিয়ে যাচ্ছে। কৃষির যে কাঁচামাল, এই কাঁচামাল যদি শিল্পের জন্য যে কাঁচামাল, সেটা যদি কৃষি সরবরাহ না করতো, তাহলে আমাদের শিল্প যে ইন্ডাস্ট্রি, এটা কিন্তু চলতো না। ঠিক আছে, এই কারণে হচ্ছে শিল্প কি করছে, কৃষি থেকে কাঁচামাল নিয়ে নিচ্ছে। তো এই কাঁচামালের যোগানদাতা কে? কৃষি। তো এই কি শিল্পের কাঁচামাল কৃষি দিয়ে থাকে? যেমন হচ্ছে পাট শিল্পের যে শিল্প, সেটা হচ্ছে কৃষি থেকে যায়। এরপরে হচ্ছে চা শিল্প, হ্যাঁ, এটাও কিন্তু কৃষি থেকেই আসে। তারপরে হচ্ছে চিনি শিল্প, চিনি শিল্প যে গড়ে উঠলো, চিনি শিল্প যে তৈরি হলো, এটা কিন্তু আখ কিন্তু কৃষি থেকে আসছে। এরপরে হচ্ছে বস্ত্র শিল্প, এই বস্ত্র শিল্পের জন্য যে তুলার সরবরাহ, এটা কিন্তু আমাদের কৃষি থেকেই আসে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে রপ্তানি আয়। আমাদের কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি। তো রপ্তানি থেকে একটা সিংহভাগ আমরা বিদেশে যখন আমাদের কৃষিজাত পণ্য বাইরে রপ্তানি করে আমরা একটা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। 5 নম্বর হলো তোমার জনগোষ্ঠীর নিরাপত্তা, স্বনির্ভরতা, দারিদ্র্য দূরীকরণ করে হচ্ছে কৃষি। কৃষি কি করছে, একটা বৃহৎ জনগোষ্ঠীর দারিদ্রতা, নিরাপত্তা, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে অ্যাসুরেন্স করে কৃষি। দারিদ্র দূরীকরণ করে, স্বনির্ভর করে, হ্যাঁ, জনগোষ্ঠীরকে স্বনির্ভর করে, দারিদ্র দূরীকরণ করে। কৃষি তো করে, তাই না? কৃষিতে একটা বৃহৎ অংশ কাজ করে, সেখান থেকে মানুষকে স্বনির্ভর করছে এবং দারিদ্র দূরীকরণ করছে বিভিন্নভাবে, হ্যাঁ।
তো এই ছিল আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো, যে কৃষির প্রবৃদ্ধি জাতীয় প্রবৃদ্ধির মূল শক্তি। তো জাতীয় প্রবৃদ্ধিকে আমাদের ত্বরান্বিত করতে হলে অবশ্যই কৃষিকে অনেক বেশি গুরুত্ব প্রদান করতে হবে। কৃষিকে গুরুত্ব প্রদানের মাধ্যমেই কেবলমাত্র জাতীয় প্রবৃদ্ধিকে আমরা এগিয়ে নিতে পারবো। তো আজকের আলোচনার বিষয়বস্তু আমার এই পর্যন্তই ছিল। আজকে আমার ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ তোমাদের সবাইকে। আল্লাহ হাফেজ।